সেদিন 180 বলেছিলাম, আমি আজকে বলছি 200। না না, নারকেল নাড়ু মানে উনি বলার চেষ্টা করেছেন উনি পেটও ছুড়বেন। আমরা গতবার আমাদের 60-70 জন লোক খুন হয়েছে, আমরাও মেন্টালি প্রিপেয়ার্ড। আমরা যদি হেরে যাই আমরা খুন হয়ে যেতে পারি যে কেউ। আজকে দেখছেন না, ইয়ে অভয়ার মাকে পেটানোর জন্য উনি একজন মহিলাকে পাঠিয়ে দিয়েছেন। এরা যে কোনো নোংরা কাজ করতে পারে। আমি আপনাকে বলছি, মানে কিছু মুসলিম অধ্যুষিত সিট বাদে যে কোনো সিটে আমরা জিতবো। এমনকি আমরা এবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আপনাকে আমি বলছি হুগলি হাওড়ার, যেখানে গতবার আমাদের অবস্থা বেশ খারাপ ছিল, বর্ধমানের বহু সিট আমরা জিতবো। আমি বলছি তো, 110 থেকে 115 প্রথমটা, আর পরেরটায় 90 থেকে 100। ওখানে কি ওনার, ওখানে ওই স্টেটমেন্ট দেওয়ার অ্যাকসেপ্ট করছে? এটা যদি আমরা করতাম উনি বলতেন অ্যারেস্ট করো। এবার যেহেতু মমতা ব্যানার্জি বড় বড় লয়ার দিতে পারছেন আমাদের করের টাকায়, সেহেতু ওখানে একটা জ্ঞান দিয়ে ছেড়ে দিলেন। এই জ্ঞানটার মানে কি? আমাদের লাইফে কি এলো গেল এই এই জ্ঞান দেওয়াতে? তো সবাই জানে, উনিও যেমন জানেন, পৃথিবীর সবাই জানে। নতুন কোনো কথা না। উনি স্টেপ নিন, অ্যারেস্ট করতে বলুন, তারপর দেখা যাবে। বিচারপতি বলছেন যে রীতিমতো এই দেশে এমন একটা দিন আসবে, এটা কোনো বর্তমান মুখ্যমন্ত্রী একটি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করবেন, এ তো ভাবনার অতীত ছিল। কি বলবেন, পশ্চিমবঙ্গের ইমেজটা, ভাবমূর্তিটা কোথায়? ভাবমূর্তি গুলি মারুন, আমরা এখানে মরে যাচ্ছি। আর ভাবমূর্তি যেদিন হয়েছে তার মানে সঙ্গে সঙ্গেই আমরা এই জিনিসগুলো সব জানতাম। ওনাকে এটা বিচারপতিকে এটা ভাবতে 4 মাস সময় নিয়ে নিলেন। বিচারপতি বিচারপতি এটা 4 মাস সময় নিয়ে নিলেন। আমরা তো সেদিন দুপুরেই জানতাম। এই যে কথাগুলো বলছেন এগুলো পশ্চিমবঙ্গের সবকটা মানুষ জানে। ওনার এটা জানতে 4 মাস লেগেছে। এটাই হলো আমাদের কাছে আশ্চর্যের বিষয়, আর কোনো ব্যাপার না। অ্যারেস্ট করতে বলবেন তবে তো কথা। কিন্তু মানে এনার্কি চলছে, তাহলে তো ভারতবর্ষের কোনো এজেন্সি পশ্চিমবঙ্গে এসে কাজ করতে পারবে না। আমি বলবো সুদীপ্তদা, এই যে তিনি বলছেন যে বাস্তব পরিস্থিতি থেকেও চোখ সরাতে পারি না, বিচারপতি মিশ্রা তাকে বলতে শোনা যাচ্ছে যে আপনার মতে তাহলে ইডির ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া উচিত ছিল। আমরা বারবার এই বিষয়ে মন্তব্য করেছি। আপনারা অনেক আইনি নীতি নিয়ে যুক্তি দিতে পারেন, কিন্তু আমরা বাস্তব পরিস্থিতি থেকেও চোখ সরাতে পারি না, যা রাজ্যে ঘটেছে। আগামীকাল এটা সংবাদে প্রকাশিত হবে, তারপরে আপনারাই বলবেন আদালত এই ধরনের মন্তব্য করছে, কি বলবেন? এটা কে বলেছে এটা? না না, সে তো বুঝলাম। ম্যাজিস্ট্রেটের কাছে কে যাবে? ইডি? ম্যাজিস্ট্রেট কাকে রিপোর্ট করে? পশ্চিমবঙ্গে যেখানে এই ডাকাতির মধ্যে, যেখানে রাজ্যের ডিজি এবং রাজ্যের চিফ সেক্রেটারি যেখানে পার্ট, ম্যাজিস্ট্রেট কাছে যাবে? আমি জানি না মানে কি করে উনি এই কথাগুলো বলছেন এটসেট্রা, আমি জানি না। মানে এটা পুরোপুরি এটা মমতা ব্যানার্জিকে আমি বলছি, মানে এই মানে এই কেসটার কোনো ফিউচার নেই, আমি এটুকু বলে দিচ্ছি। আমি অ্যাবসলিউটলি পেসিমিস্টিক অ্যাবাউট অল দিস থিংস। এইসব এর আগে কয়েকদিন সংবিধান নিয়ে ক্লাস হলো, লেকচার হলো, ঘন্টার পর ঘন্টা, তারপর আজকে এসে এমন কথাগুলো উনি বলছেন, ঠিক আছে, যেগুলো কোনো মানে মানুষের কাছে, সাধারণ মানুষ যারা নাকি এখানে সাফারার, তাদের কাছে এর কোনো গুরুত্ব নেই। আমি বলছি তো এর এর আমি এটা নিয়ে কোনো স্টেটমেন্টই দেবো না, কারণ উনি মহামান্য আদালত, উনি সবকিছু বলতে পারেন। কিন্তু আমাদেরও তো একটা ক্ষোভ আছে, আমরা তো মরে যাচ্ছি আমরা। ঠিক আছে, এবার ক্ষোভের কথা তো বলা যাবে না, মহামান্য আদালতের বিরুদ্ধে ক্ষোভের কথা বলা যাবে না, বলে কিছু বলবো না। এর কোনো মানে নেই। এই যে টোটাল বিচার, এই যে সব ভালো ভালো কথাবার্তা ইত্যাদি, আমাদের যাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তাদের কাছে এর কোনো দাম নেই। কিসের পেসিমিস্টিক? 3 মাস আগে তো অ্যারেস্ট করা উচিত ছিল। 3 মাস আগে, 3 মাস ধরে ক্লাস চলেছে। 3 মাস ধরে সংবিধানে কি কি ধারা আছে তার ক্লাস চলেছে সুপ্রিম কোর্টে। এখনো যে বলা হচ্ছে যে এটা হতেও পারে, হলেও হতে পারে, ডট 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 ডট, হোয়াট ইজ দিস? এই কাজটা যদি আমরা করতাম আমাদের ছেড়ে দেওয়া হতো। আমরা যদি পুলিশের হাত থেকে এরকম একটা ফাইল টেনে নিই, তখন সংবিধানের ক্লাস হবে ইয়েতে গিয়ে, মানে আপনার সুপ্রিম কোর্টে গিয়ে। বিচারপতি তো বলছেন একটি কথা যে মানে মানে সংবিধান একটি জীবন্ত নথি, তো তো তারা বলছেন যে আমরা সবসময় বলি এই কথা, এটা কোনো রাম বনাম শ্যামের সাধারণ মামলা নয়, এটা একেবারে ব্যতিক্রমী মামলা। সেই জন্য প্রতিটি নতুন পরিস্থিতি আদালতের সামনে নতুন প্রশ্ন তুলে ধরছে, এবং আদালতকে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হয়। সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা আদালতকে মাথায় রাখতে হয়, কি বলবো? আর ধরুন, ধরুন কোন একজন চিফ মিনিস্টার ইডির কোন একজন অফিসার মাথায় গিয়ে এক বাড়ি মারলেন। পাশে এক পাশে চিফ সেক্রেটারি, আর এক পাশে পুলিশের ডিজি। তখন উনি এই কথাগুলো বলবেন? কোনটা অন্যায় হচ্ছে সেটা বড় কথা না, কি অন্যায় হচ্ছে সেটা বড় কথা না, বাস্তব পরিস্থিতির উপর বেশ করে, যে ঠিক আছে ভোট হচ্ছে, ভোটে তৃণমূলকে জিতিয়ে দিই। কিসের বাস্তব পরিস্থিতির উপর বেশ করে? ধরুন কোন চিফ মিনিস্টার পাশে একজন, ধরুন এই পাশে বিহারের চিফ মিনিস্টার বা ইউপি চিফ মিনিস্টার বা অন্য কোন স্টেটের চিফ মিনিস্টার গিয়ে ইডির এক অফিসার মাথায় গিয়ে একটা বাড়ি মারলেন। কি বলবেন? 4 মাস ধরে ক্লাস চলবে?
তারপর এই কথাগুলো বলবেন উনি যে সংবিধানে এই লেখা আছে? আমি জানি না, মানে কি চলছে আমি জানি না। অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্টেড। দেখুন, আমি একটা কথা বলছি, ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর ভারতবর্ষের 99% লোকের কোনো ভরসা নেই, কিন্তু আমরা সেটা বলতে পারি না, কারণ বললে অ্যারেস্ট হয়ে যাবো। এটা পাকিস্তানের মিলিটারির মতো। পাকিস্তানে যখন মিলিটারি এগেনস্টে কিছু বলা যায় না, আমাদের জুডিশিয়ারি এগেনস্টে কিছু বলা যায় না, বললে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবো। আমিও বলে দিচ্ছি না, আমার ভরসা আছে। আমি 99% মধ্যে নই, আমি 1%-এর মধ্যে আছি, আমার ভরসা আছে। আমাকে দয়া করে কেস দেবেন না, হাত জোর করে নিচ্ছি আর কি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলবের পরেও বালি পাচার মামলায় হাজিরা এড়িয়ে গেলেন কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস। তবে আইনজীবী পাঠিয়ে তিনি সময় চেয়েছেন বলে সূত্রের খবর। না, আইনজীবী পাঠান না, উনি উনি কপিল সিব্বালকে ধরুন, অভিষেক মনু সিংভিকে ধরুন, তারা ইয়েতে গিয়ে বলুন যে না, বালি পাচারের ব্যাপারে সংবিধানে এই লেখা আছে, সংবিধানে এত নম্বর ক্লজে যে মুখ্যমন্ত্রীর যে খুব কাছের লোক সে যদি বালি পাচার করে তাহলে সেখানে ছাড় আছে, গিয়ে বোঝাক সুপ্রিম কোর্টকে, ও ছাড়া পেয়ে যাবে। সুপ্রিম কোর্টে গিয়ে বোঝাক ওরা যে যদি মুখ্যমন্ত্রীর খুব প্রিয় কোনো অফিসার বালি পাচার করে তাহলে সংবিধানের এত নম্বর ধারায় ছাড় আছে, বাকিরা বালি পাচার করলে জেল হবে, কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস করলে ছাড় হবে না। এরা সব সংবিধান দিয়ে বোঝাক, আমরা দেখবো, সংবিধানের ক্লাস শুনবো আমরা, বোঝাক না। প্রথম দফার ভোটে বিজেপির পারফরমেন্স আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি তো আগের দিনও বলেছি, তার আগের দিনও বলেছি, আমরা 200 টাচ করব, 200 ক্রস করব। আমি আমি বলেছি আপনাকে, আগের দিন 180 বলেছিলাম, আমি আজকে বলছি 200, 200 কম না, আমি বলছি তো 20টা সিট হবে। দেখুন, সেই ম্যাথামেটিক্স তো আপনাকে আমি এখন এখানে করে দিতে পারবো না। 200, পরিস্থিতি পাল্টাচ্ছে রোজ, মানুষের ক্ষোভ রোজ বাড়ছে, আপনি দেখুন না। 200, আর আমি ওটাই স্টিক করে আছি, তৃণমূল 84 থেকে 87। সোশ্যাল মিডিয়া আপনি যথেষ্ট অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও, একদম লক্ষাধিক ভিউ। সেখানে কয়েকজন পরিযায়ী শ্রমিক তাদেরকে বলতে শোনা যাচ্ছে যে জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে যে হায়দ্রাবাদ থেকে ফিরছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাদের এটা একদম ভিডিও বার্তা, যে দিদি হায়দ্রাবাদ থেকে ফিরছি, ভোটটা আপনাকেই দেব, কিন্তু প্রথমে বিজেপির বাটনটা টিপে দেখে নেব যে ইভিএম মেশিনটা ঠিক আছে কিনা, এবং শেষে তারা জয় শ্রীরাম স্লোগান দেন। কি বলবেন? এটা মালদা হলে বা মুর্শিদাবাদ হলে আমি বলতাম যে তারা কিছুতেই করতেন না, জলপাইগুড়ি হলে হলেও হতে পারে। মুসলিমরা কখনো এই টেস্ট করবে না, তারা বাইরে থেকে প্রত্যেকবারই আসে, তাদের বিভিন্ন মসজিদ থেকে টিকিট কেটে দেওয়া হয়। হ্যাঁ, এবং সেই সেই টিকিটের ইয়েতে তারা আসে, এবং তারা প্রত্যেকবারই মমতা ব্যানার্জিকেই ভোট দেয়। এইবার যারা এসছে, এবার বহু হিন্দু এসছে, তারা দিলেও দিতে পারে, পক্ষেও দিতে পারে, কারণ হিন্দুরা তো বুঝতে পারছে তাদের শেষ থাকার জায়গা বাঙালি হিন্দুদের সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তো তারা হয়তো দিলেও দিতে পারে, কিন্তু মুসলিম যদি হয় তাহলে দেবে না, আমি একদম লিখে দিচ্ছি, কোনো মুসলিম বিজেপিকে ভোট দেবে না। আমি একটা প্রশ্ন করবো। একদম, মানে ওদের ইয়ে থেকে মসজিদ থেকে ইনস্ট্রাকশন থাকে। ক্ষেত্রে এই যে ভিডিও, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্বাচনী সভা থেকে প্রকাশ্যে বললেন যে যারা যারা বিজেপি সমর্থন করে তাদেরকে খুঁজে বার করা হবে 4th মের পরে, এবং তাদেরকে আমি নারকেল নাড়ু খাবো। মুখ্যমন্ত্রী এই বার্তা দিলেন। এটা প্রতীকী কি নাড়ুর কথা বললেন সেটা তিনি বলতে পারবেন বা আপনি বলতে পারবেন, আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব। তারপরেও এই যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ভিডিও বার্তা দিয়ে তারা বলছেন এরকম ভাবে, কোথাও গিয়ে ভয় বা তানাশাহিটা কি শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে? না, না, নারকেল নাড়ু মানে উনি বলার চেষ্টা করেছেন উনি পেটও ছুড়বেন। আমরা গতবার আমাদের 60-70 জন লোক খুন হয়েছে, আমরাও মেন্টালি প্রিপেয়ার্ড, আমরা যদি হেরে যাই আমরা খুন হয়ে যেতে পারি যে কেউ। যে জন্য এবার আমি আবার বলছি, আপনি আমার সোশ্যাল মিডিয়া দেখবেন, আমরা এবার নিচের লেভেলে কাউকে জোর করিনি যে তোমরা পার্টির হয়ে প্রচার করো এটসেট্রা। যেটুকু চেষ্টা করছি সেটুকু আমাদের পার্টির যারা উপরতলার যে নেতারা আছে এবং যারা যারা ইন্টারেস্টেড তারা নামছে। খুব বেশি আমাদের প্রচুর আমাদের কর্মী আছে, ক্যাডার আছে, আমরা সবাইকে নামতে বলছি না, কারণ আমরা জানি আমরা যারা নামছি যদি আমরা 4 তারিখ হেরে যাই আমরা যে কেউ খুন হয়ে যেতে পারি, যে কেউ খুন হয়ে যেতে পারি। গতবার যে ছেলেটা মারা গেছিল আপনার ওখানকার অভিজিৎ, ও ভেবেছিল ও খুন হয়ে যাবে, ওকে ওর কুকুরগুলোকে প্রথমে মারলো, তারপর ওকে মানে খুব বাজেভাবে হত্যা করলো। তো আমরা যে কেউ খুন হয়ে যেতে পারি, এই ব্যাপারে আমরা মেন্টালি প্রিপেয়ার্ড। হ্যাঁ, একদম। মমতা ব্যানার্জি গণতন্ত্রে বিশ্বাস করে না, কারণ আপনি নবীন পট্টনায়কের মুখে শুনেছেন যে ভোটে জিতলে আমরা বিরোধীদের পেটো মারবো বা গুলি গুলি মেরে উড়িয়ে দেবো, বা আপনি কখনো এটা নারকেল নাড়ু মানে পেটো। বাংলায় দেখুন, নারকেল নাড়ু মানে পেটো, এটা বাংলা সবাই জানে, বাংলা সবাই জানে, বহু বাংলা সাহিত্য থেকে শুরু করে বাংলা সিনেমায় এই নারকেল নাড়ু ইউজ করা হয়েছে। ইট ইজ নট যে এটা শুধুমাত্র মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ।
এবং এটা উনি হুমকি দিচ্ছেন যে আমাদের খুন করবেন, আমরা যারা প্রচার করছি তাদের খুন করবেন, এটা উনি হুমকি দিচ্ছেন সরাসরি। কিন্তু আপনি ভারতবর্ষের কোন চিফ মিনিস্টার কি, এমনকি ফারুক আব্দুল্লাহ বা ওমর আব্দুল্লাহ বা মুফতি, তারাও কোনোদিন এই ধরনের হুমকি দেয়নি। এমনকি যে সিপিএম যারা নাকি সত্যিকারের খুন করতো, তারাও মুখে হুমকি দিত না, ওরা কাজে খুন করে দিত, মুখে খুনটা করতো না। সিপিএম ভোটের পর খুন করতো, হাত কাটতো, পা কাটতো, কারণ উনি বিশ্বাস করেন এটা। উনি দেখছেন যে উনি দেখছেন যে 21-এর পর ওনারা 67-68 জনকে খুন করেছেন, 350-এর উপর মহিলাকে রেপ করেছেন, 20,000 লোককে ঘরছাড়া করেছেন, তাদের অটো পুড়িয়েছে, কারো দোকান পোড়ানো হয়েছে, কারো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বহু লোক এখনো গ্রামের লোক কলকাতায় এসে ছোট মেস নিয়ে বসে আছে। তো আমরা মেন্টালি প্রিপেয়ার্ড, আমরা যারা আজকে লড়াই করছি তারা যে কেউ খুন হয়ে যেতে পারি 4 তারিখে উনি যদি পাওয়ারে আসেন। কন্ট্রারি, এই যে ভিডিও বার্তা দেখানোর সাহস হচ্ছে, যুবকরা ডাইরেক্ট বলছেন জয় শ্রীরাম, আমরা বিজেপির বাটনটায় ভোট দেব, তাহলে কি তানাশাহি যে সন্ত্রাসের পরিস্থিতি পশ্চিমবঙ্গে বা যে ভয়ের বাতাবরণ, সেটা কি শেষ হয়ে গেছে আস্তে আস্তে? তৃণমূলের খেলা কি এখানে কিছু মানুষ, না ভয়ের বাতাবরণ শেষ হয়নি, কিন্তু কিছু মানুষ ভয়টাকে উপেক্ষা করে তারা ডাইরেক্ট বলছে, যেমন আমি বলছি। দেখুন, আমিও যেমন বলছি, আমিও জানি, আমি তো বললাম যে আমিও খুন হয়ে যেতে পারি 4 তারিখ মমতা ব্যানার্জি যদি পাওয়ারে আসেন, আমি খুন হয়ে যেতে পারি। আপনি যাদের যাদের কাছে ইন্টারভিউ নিচ্ছেন তারা প্রত্যেকে খুন হয়ে যেতে পারেন। আমরা যারা একদম, আরে গতবার হয়েছে, গতবার হয়নি? 21-এর পর খুন হয়েছে, এবং তখন যখন মানবাধিকার কমিশন এটসেট্রা এসছে, তখন মহিলাদের, যাদের উনি ওই টাকা টাকা দেন, তাদের এগিয়ে দিয়েছেন যে ঝাঁটা দিয়ে মারো। আজকে দেখছেন না, ইয়ে অভয়ার মাকে পেটানোর জন্য উনি একজন মহিলাকে পাঠিয়ে দিয়েছেন। এরা যে কোনো নোংরা কাজ করতে পারে। আমি বলবো যে আপনার মতে কোন কোন আসনে বিজেপি এগিয়ে এবং কোথায় পিছিয়ে পড়ার সম্ভাবনা? আমি আপনাকে বলছি, মানে কিছু মুসলিম অধ্যুষিত সিট বাদে যে কোনো সিটে আমরা জিতবো। এমনকি আমরা এবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং আপনাকে আমি বলছি হুগলি হাওড়ার, যেখানে গতবার আমাদের অবস্থা বেশ খারাপ ছিল, বর্ধমানের বহু সিট আমরা জিতবো। আমি বলছি তো পাওয়ারে আমরা আসছি, আমরা 200 সিট নিয়ে পাওয়ারে আসছি। গতবার যেখানে একটা সিটও পাইনি, সেই 110-এর মধ্যে সেখানে আমরা 60 থেকে 70টা সিট পাচ্ছি আমরা। দফার ফলাফল কি পরবর্তী দফাগুলিতে বিজেপির কৌশল বদলাতে বাধ্য করবে? মানে কৌশল একই, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো, কৌশল একই। গুন্ডামি আটকানো, ফলস ভোট ফেলতে না দেয়া। এবং আমরা দেখেছি এই যে গতকাল যেটা ওরা করলো, এই যে যেখানে যেখানে ওরা লুট করলো বা ভোট করতে দেয়নি, সেখানে আমরা প্রত্যেক অফিসারকে আমরা তাদের নাম টাম লিখে নিয়েছি আমরা, যে কোন কোন অফিসার করেছে। অনুপ্রাণিত অফিসার যারা কালকে এই ইয়ের ব্যালট ছিল না, ওই পোস্টাল ব্যালট এটা নির্বাচন কমিশনের একটা নির্বুদ্ধিতা। পোস্টাল ব্যালট ওভাবে দেওয়াটা ঠিক হয়নি। ওরা তো বুঝতে পারেনি যে কেরালা, তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ এক জিনিস না। তো ওটা করতে গেছে এবং গোলমাল হয়েছে, এবং আমরা বুঝতে পেরেছি সেই সব লোককে সরিয়ে দেওয়ার জন্য আমরা লিখবো নির্বাচন কমিশনকে, মডেল কোন চিঠি দেবো নির্বাচন কমিশনকে, ওই লোকগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। এই যে কালকে ইয়ের জন্য, এই যে গতকাল যে পোস্টাল ব্যালট হলো, পোস্টাল ব্যালটে ঠিকঠাক ভোট করেনি বলে অনুপ্রাণিত অফিসাররা। আমি একটা কথা বলবো, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে, তারপরেও যখন একজন সিটিং চিফ মিনিস্টার প্রকাশ্য সভা থেকে এরকম হুমকি দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলা হয়, সেনাপতি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে। এ কোন কালচারের কথা সুদীপ্ত দা? নির্বাচন কমিশন কি করছে? না, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 4 তারিখ যদি উনি ভোটে জেতেন, উনি আমাদের খুন করবেন বা হাত পা ভেঙে দেবেন বা মাথা ভেঙে দেবেন। ডিজে বাজাবেন মানেই তাই, ডিজে বাজাবেন মানে বাড়িতে আগুন ধরিয়ে দেবেন, ঠিক আছে, লুট করবেন। হ্যাঁ, এটা সাংকেতিক ভাষা। ওনার পিসি যেটা বলেছেন যে ইয়ে করবেন, ওই নাড়ু দেবেন, নাড়ু মানে পেটো। আর ডিজে বাজাবেন মানে যেটা অনুব্রতর ভাষা, যে আমরা খুন করব, আমরা বিজেপি কর্মীদের খুন করব, আমরা বিজেপি কর্মীদের বাড়িতে আগুন ধরিয়ে দেবো, বিজেপি কর্মীদের দোকান লুট করব, বিজেপি কর্মীদের আমরা অটো জ্বালিয়ে দেবো। এটা হলো মানে ওই এটা সাংকেতিক ভাষা হলো, এটা ডিজে বাজাবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য নির্বাচনী সভা থেকে বলছেন আপনারা এবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ছাপ্পা ভোট করার পরিকল্পনা করছেন, বলছেন ছাপ্পা ভোট করলে বিছু বা নিম পাতার চাটনি এবং বিছুটি পাতার ঝোল খাওয়ানো হবে আপনাদেরকে। কি বলবেন? পাগল উনি, উনি বুঝতে পারছেন ভোটে হেরে যাবেন, উন্মাদ, সেই জন্য এইসব কথাবার্তা বলছেন। মমতা ব্যানার্জি ভোটে হেরে যাবেন বলে এইসব কথা বলছেন। এটা 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 আরে বাবা, উনি যে পাগল, এই সম্ভব, এই কথা কেউ একটা লোককে জিজ্ঞেস করুন তো যে ওনার মাথা ঠিক আছে নাকি। কিন্তু পাগল হলেও উনি মানে চালাক পাগল আর কি, যে জন্য মাথাটা ভালো কাজ করে, এতগুলো লোককে কথা বলে এই বলে পাগল বানিয়ে রেখে দিয়েছেন। সুদীপ্ত দা, আপনার মতে বিজেপি মোট আসনের কত শতাংশ পেতে পারে? প্রথম দফার ট্রেন্ড অনুযায়ী কত আসন পেতে পারে? আমি বলছি তো 110 থেকে 115 প্রথমটা, আর পরেরটায়
90 থেকে 100। প্রত্যেক সিট কম তো, সিট কম, এবং আমরা বলেছি তো টাফ এলাকা, সেই এলাকায় গতবার আমাদের সিট কম ছিল। আমি 200-র উপর, 110 মতন, পরেরটায় 90। শেষ প্রশ্ন আমার একটাই, আমরা দুরন্ত খেলা খেলি, আমাদের হারানো সহজ নয়। আমডাঙ্গা থেকে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি? ও তো বহুবার এরকম কথা বলে, এবার দুরন্ত খেলা যাবে না, এবার রিং বুদ্ধগোল কিছু করা যাবে না। তবে হ্যাঁ, ভোটের পর আপনারা যেরকম বলছেন নারকেল নানু মারবেন, বা আপনার ভাইপো যেরকম ডিজে বাড়ছেন, অর্থাৎ কিনা আমাদের খুন করবেন, আমরা তার জন্য প্রিপেয়ার্ড হবো। খুন হয়ে যাবো, কি আছে, আপনার মতো লোকের এগেনস্টে লড়তে গেলে যদি খুন হতে হয়, কিছু লোককে তো খুন হতে হবে। গতবার আমাদের 68 জন ভাই খুন হয়েছে, বহু লোক ফলস কেস খেয়ে জেলের মধ্যে বসে আছে, বহু লোক দেউলিয়া হয়ে গেছে, বহু লোকের জমি জমা আপনারা কেড়ে নিয়েছেন, ঠিক আছে, মিথ্যে কেস দিয়ে জমি জমা কেড়ে নিয়েছেন বহু লোকের, ঠিক আছে, বহু লোক বাড়ি ছাড়া হয়ে গেছে, মাসের পর মাস, বছরের পর বছর উকিলের পিছনে পচাই দিতে দিতে তারা শেষ হয়ে গেছে। তো আমরা তার জন্য প্রিপেয়ার্ড আমরা। কিন্তু দুরন্ত খেলা এবার খেলা যাবে না, এবার আপনারা হারছেন। তবে হ্যাঁ, যদি আপনারা না হারেন, যেরকম প্রিজনার অফ ওয়ার, এটা কোনো ওয়ার না, এটা কোনো যুদ্ধ না। অন্য কোন স্টেটে বিরোধী পক্ষ হারলে তাদের উপর অত্যাচার হয় না। একমাত্র রাজ্য যেখানে বিরোধীরা হারলে বারবার খুন হচ্ছে, সেটা হলো পশ্চিমবঙ্গ। তো আমরা মেনে নেবো যে এটা একটা যুদ্ধ, এটা ভোট নয়, এটা গণতান্ত্রিক দেশের ভোট না, এটা একটা অগণতান্ত্রিক দেশের যুদ্ধ। এবং সেই যুদ্ধতে আমরা হেরে যাচ্ছি, এবং হেরে যাওয়াতে আপনারা আমাদের খুন করবেন, আপনারা আমাদের বাড়িতে আগুন দেবেন, আপনারা আমাদের অত্যাচার করবেন আমাদের উপর, সেটা মেনে নেবো।